আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কমপ্লিট করব, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। তো বলে রাখা ভালো, এই চ্যাপ্টারে কিন্তু শুধুমাত্র তোমার এমসিকিউর উপর বেস করে কোশ্চেন আসে, অর্থাৎ এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নেই, নো ম্যাথ। হ্যাঁ, নো ম্যাথ। তো তোমরা আবার বলো না যে ভাইয়া চ্যাপ্টার 5-এর ম্যাথ ক্লাস কোথায়। এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন আসে না, এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এখান থেকে যেমন তোমার এইচএসসিতে তুমি এমসিকিউ কোশ্চেন পাবা, মাস্ট একটা পাবা, এবং তোমার অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং অ্যাডমিশন থেকে প্রতি বছরে তুমি যদি একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে দেখবা সি ইউনিটে তোমার হিসাব বিজ্ঞানের নীতিমালা এই চ্যাপ্টারটা থেকে অ্যাটলিস্ট একটা করে কোয়েশ্চেন আসে। তাই আজকের ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমেই আসি যে হিসাব বিজ্ঞানের নীতিমালা বলতে আমরা কি বুঝি। হিসাব বিজ্ঞানের নীতিমালা বলতে আমরা কি বুঝি? এই যে হিসাব বিজ্ঞানের আমরা নানা রকম তোমার হিসাব চক্রে নানা রকম ধাপ দেখেছি। তোমার লেনদেন, তারপরে হচ্ছে তোমার রেওয়া মিল, আর্থিক বিবরণী, এগুলো হচ্ছে হিসাব চক্রের এক একটা ধাপ। তো হিসাব চক্রের এই ধাপগুলোতে আমরা লেনদেন থেকে শুরু করে, দুতরফা দাখিলা পদ্ধতি থেকে শুরু করে, রেওয়া মিল থেকে শুরু করে, আর্থিক বিবরণী থেকে শুরু করে তোমার একদম খতিয়ান পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট নিয়ম নীতি ফলো করি। তো এই নিয়ম নীতি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, অর্থাৎ একটা তোমার প্রণয়ন নীতিমালা অনুসারে তোমার প্রণয়ন করা হয়। তো সেটাই হচ্ছে তোমার সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতি। অর্থাৎ বাইরের দেশ থেকে শুরু করে আমাদের দেশে হিসাব বিজ্ঞানের এই যে তোমার বিভিন্ন বইগুলো আছে, খতিয়ান, আর্থিক বিবরণী, এগুলো কিভাবে প্রস্তুত করা হবে এবং কিভাবে হিসাব করতে হবে এবং কোনটা তোমার আন্তর্জাতিক মান, এটার জন্য তোমার একটা নিয়ম নীতি বা পদ্ধতি প্রণয়ন করা হয়, যেটাকে আমরা সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতি বলে থাকি। তো সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতি কি? গ্যাপ। গ্যাপের ফুল মিনিং কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো এটা কিন্তু তোমার এমসিকিউ এর জন্য আসে। হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য নীতিমালা কোনটি? এখানে তোমার অপশন নানা রকম থাকবে, আইএফআরএস থাকবে, তারপর আরো কিছু থাকতে পারে, তারপরে গ্যাপ থাকবে। তো এটার অ্যান্সার কি হবে? গ্যাপ। হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য নীতিমালাকে আমরা গ্যাপ বলে থাকি। গ্যাপের ফুল মিনিং কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। ঠিক আছে? তো এখানে হিসাব বিজ্ঞানের এই যে সর্বজন স্বীকৃত নীতিমালা, এই নীতিগুলোকে হিসাব বিজ্ঞানের স্তম্ভ নামে বা পিলার নামে আখ্যায়িত করা হয়। এই যে নীতিগুলো, এই নীতিগুলোর উপর ভিত্তি করে কিন্তু হিসাব বিজ্ঞানের নানা রকম সিদ্ধান্ত নেওয়া হয় বা ডিসিশন নেওয়া হয়। তো এখানে তোমার টপ 5 অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, মানে তোমার যে হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো আছে, এই নীতিমালার মধ্যে তোমার যে টপ 5, অর্থাৎ তোমার সব থেকে বেশি ব্যবহার করা হয় এমন 5টা প্রিন্সিপাল হচ্ছে অ্যাক্রুয়াল প্রিন্সিপাল, যেটা হচ্ছে বকেয়া নীতি। হ্যাঁ, অ্যাক্রুয়াল মানে হচ্ছে বকেয়া, বকেয়া। হ্যাঁ, বকেয়া নীতি। তারপরে ম্যাচিং প্রিন্সিপাল মানে সমন্বয় নীতি। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল মানে হচ্ছে তোমার পূর্ণ প্রকাশ নীতি। হ্যাঁ, কনসিস্টেন্সি প্রিন্সিপাল, এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, এগুলো হচ্ছে তোমার যখন তুমি বিবিএতে উঠবা তখন পাবা। এখন হচ্ছে আমাদের বাংলা টার্মটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তো এখানে দেখো, আধুনিক বিশ্বে গ্যাপের বিভিন্ন নীতিমালার মান উন্নয়ন এবং আর্থিক প্রতিবেদনের গুণগত মান উন্নয়নের জন্য। আধুনিক বিশ্বে গ্যাপের কেন প্রয়োগ করা হয়? মান উন্নয়নের জন্য। এই যে নীতিমালাগুলো আছে, নীতিমালার যেন মান উন্নয়ন হয় এটার জন্য, এবং আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। আর্থিক প্রতিবেদন মানে হচ্ছে তোমার রিপোর্ট, অর্থাৎ তোমার আমলনামা। হ্যাঁ, এই আমলনামা প্রকাশের জন্য তোমার উন্নত বিশ্বে গ্যাপ প্রণয়ন করা হয়। তো এখানে তোমার নানা রকম বোর্ড আছে। এই গ্যাপের যে নীতিমালা প্রণয়ন করবে, এই নীতিমালা প্রণয়নের জন্য নানা রকম বোর্ড আছে। হ্যাঁ, তো গ্যাপের ফুল মিনিং জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। হ্যাঁ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এতটুকু মাথায় রাখলে হবে। এবং বোর্ডের নামগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো আসে না। জাস্ট এফএএসবির ফুল মিনিং কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আর আইসিপিএ ফুল মিনিং কি? আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। এগুলো জাস্ট একবার করে আমার থেকে শুনে যাও। এসিসি এর ফুল মিনিং কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা আসতে পারে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ট্রিপল এর ফুল মিনিং কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। তারপরে আইএফএসি এর ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস কমিটি।
তারপরে হচ্ছে আইএএসসি এর ফুল মিনিং কি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। এরকম নানা রকম বোর্ড আছে বর্তমানে। এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যেটা আছে সেটা বর্তমান সময়ে সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের জন্য সবথেকে কার্যকারী সংস্থা। অর্থাৎ এই যে গ্যাপ প্রণয়ন করা হয় বা বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়, নানা রকম নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে এই সংস্থাটা হচ্ছে সবথেকে বেশি পাওয়ারফুল সংস্থা, যেটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ঠিক আছে, তো এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি, শিল্প, সরকার এবং হিসাব বিজ্ঞান শিক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গ হতে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়। এই কমিটির লোকেরা তোমার কি করে, তোমার বিভিন্ন পরামর্শ এবং গবেষণা কাজে সহায়তা করে থাকে। এখন এফএসবি এর আন্ডারে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের আন্ডারে 100টি প্রতিবেদন এবং বেশ কিছু বুলেটিন প্রকাশ করা হয়েছে। এই সংস্থাটার কাজ কি, মূলত বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা এবং গবেষণা কার্যে সহায়তা করা। তারপরে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, এটাও একটা তোমার সনদপ্রাপ্ত একটা পেশাগত সংস্থা। এই সংস্থা হচ্ছে কি এফএসবি প্রতিষ্ঠার পূর্বে এই সংস্থাটি সর্বজন গ্রাহ্য হিসাব বিজ্ঞানের নীতি সংজ্ঞায়ন ও বাস্তবায়নের জন্য দায়িত্ব ছিল। অর্থাৎ এফএসবি হচ্ছে সব থেকে শেষে গঠন করা হয়। তার পূর্বে যেই সংস্থার থেকে তোমার নিয়ম নীতি প্রণয়ন করা হতো সেটা হচ্ছে তোমার এআইসিপিএ, অর্থাৎ আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। তো এআইসিপিএ থেকে তোমার নানা রকম নীতি নির্ধারণের কাজ করা হতো। আচ্ছা, তারপরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে তোমার সরকারি প্রতিষ্ঠানসমূহে হিসাব বিজ্ঞান সংক্রান্ত নিয়ম নীতি প্রচলন করেন। তো এটা সরকারি প্রতিষ্ঠানের নিয়ম নীতি প্রচলনের ক্ষেত্রে একটা শক্তিশালী সরকারি সংস্থা হিসেবে ভূমিকা রাখে। তাহলে সরকারি সংস্থা কোনটা? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঠিক আছে, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এটাও একটা অ্যাসোসিয়েশন যেখানে হচ্ছে তোমার বিভিন্ন পণ্ডিত ব্যক্তিবর্গ দ্বারা আবিষ্কৃত বিভিন্ন হিসাব বিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব, নিয়ম নীতি এই সংস্থায় ব্যাপকভাবে আলোচিত হয়। অর্থাৎ এই সংস্থার কাজ হচ্ছে যারা অ্যাকাউন্টিংয়ের নানা রকম নতুন নতুন টার্ম আবিষ্কার করবে তাদের তত্ত্বগুলো তুলে ধরা। তারপরে আইএফএসি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস কমিটি। এই কমিটিতে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত, মানে এই কমিটির সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। উক্ত কমিটির প্রথম মূল কাজ ছিল আন্তর্জাতিক নিরীক্ষা মানে অডিট করা, হ্যাঁ, মানে তোমার হিসাবটা ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করাকে বলা হয় নিরীক্ষা। এটার গাইডলাইন প্রস্তুত করা, অর্থাৎ যাচাই কিভাবে করা হবে সেটার গাইডলাইন এই তোমার সংস্থা থেকে প্রস্তুত করা হতো, আইএফএসি থেকে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এই কমিটি থেকেও তোমার নানা রকম নিরীক্ষা এবং যাচাই বাছাই করার জন্য তোমার একটা নীতিমালা প্রণয়ন করা হয় এই তোমার সংস্থা থেকে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি থেকে, হ্যাঁ। তো এই যে 6টা সংস্থার মধ্যে তোমার মনে রাখার মতো কাজ হচ্ছে এফএএসবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে এক ধরনের সরকারি সংস্থা, এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে এফএএসবি হচ্ছে সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সবথেকে শক্তিশালী সংস্থা বলা হয়। গ্যাপের ফুল মিনিং কি এটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই তো গেল সংস্থা। এখন হিসাব বিজ্ঞানের বিভিন্ন নীতিমালা আছে। এই যে টপিকটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের ক্ষেত্রেও তোমার কাজে লাগে। অ্যাডমিশনে তোমার সি ইউনিটে যখন পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তোমার এই টপিকটা তোমার কাজে দিবে, ঠিক আছে। হিসাব বিজ্ঞানের নীতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিসাব বিজ্ঞান সংক্রান্ত ধারণা, একটা হচ্ছে ধারণা, আর একটা হচ্ছে প্রথা। প্রথা কি? তোমার পূর্ববর্তী অতীতকাল থেকে একটা জিনিস যে নিয়মে হয়ে এসে থাকে তোমার বর্তমান কাল পর্যন্ত, সেটাকে আমরা প্রথা বলে থাকি, হ্যাঁ। আর হচ্ছে হিসাব বিজ্ঞান সংক্রান্ত ধারণা হচ্ছে তোমার যেই একটা তোমার যে নীতিমালা আছে, এই নীতিমালার তোমার কোর কনসেপ্টটা, অর্থাৎ তোমার বেসিক যে ধারণাটা, সেটা তোমার এই হিসাব বিজ্ঞানের কনসেপ্টে আলোচনা করা হয়। তো হিসাব বিজ্ঞানের নীতিমালাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধারণা আর একটা হচ্ছে প্রথা। তো এখন আমরা যে হিসাব বিজ্ঞান সংক্রান্ত ধারণাগুলোকে আমরা নানা রকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সত্তা ধারণা। সত্তা মানে কি? এক্সিস্টেন্স, বা তোমার এই যে পৃথিবীতে তোমার যে এক্সিস্টেন্স, তোমার যে অবস্থান, এটাই হচ্ছে একটা সত্তা, হ্যাঁ।
এই ধারণার নির্দেশনা হচ্ছে ব্যবসার সত্তা মালিকের সত্তা সম্পূর্ণ পৃথক বা স্বতন্ত্র। ব্যবসার সত্তা এবং মালিকের সত্তা সম্পূর্ণ পৃথক বা স্বতন্ত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ব্যবসার সত্তা এবং মালিকের সত্তা সম্পূর্ণ পৃথক বা স্বতন্ত্র মানে আলাদা, মানে ব্যবসা প্রতিষ্ঠান আলাদা এবং মালিকের সত্তা আলাদা। হ্যাঁ, এই জন্য দেখবা যৌথ মূলধনী কোম্পানিতে তোমার মালিক এবং কোম্পানি দুটা ভিন্ন ব্যক্তি, এবং মামলা হলে কিন্তু মালিকের নামে হয় না, হয় কিন্তু কোম্পানির নামে। কারণ কি, এটা তোমার ডিফারেন্ট সত্তা বা দুইটার আলাদা সত্তা আছে, মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান কি ভিন্ন। এই যে এই জন্য কারবারে মালিক কর্তৃক বিনিয়োগকৃত মূলধন কারবারের দায় হিসেবে গণ্য করা হয়। এই যে মালিকের যে মূলধনটা আছে এটা কিন্তু কারবারে এক ধরনের দায়। কারণ কি, কেন দায়? কারণ আমি মালিক এবং কারবার আলাদা একটা তোমার সম্পূর্ণ ভিন্ন সত্তা। আমি যে তাকে মূলধন দিচ্ছি এটা কারবার আমাকে পরবর্তীতে রিটার্ন দিতে বাধ্য। এই জন্য রিটার্ন দিতে পরবর্তীতে বাধ্য বা রিটার্ন দেওয়ার একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়। এই জন্য কারবারের কাছে মালিকের মূলধন এক ধরনের দায়। এটা কোন নীতি অনুযায়ী? ব্যবসায়িক সত্তা ধারণা নীতি অনুযায়ী। সত্তা ধারণা নীতি অনুযায়ী এক মালিকানা অংশীদারি কিংবা কোম্পানি যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলাদা আলাদা সত্তা আছে, তবে এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান অভিন্ন। অর্থাৎ তোমার ব্যবসার নামে মামলা হলে মালিকের নামে অটোমেটিক মামলা হবে, কিন্তু তোমার কোম্পানি সংগঠনের ক্ষেত্রে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইটা ভিন্ন সত্তা। ঠিক আছে, এখানে কোম্পানি আলাদা একটা সত্তা। ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে লেনদেন এবং অন্যান্য কার্যাবলী সম্পাদন করতে পারে কি কোম্পানি সংগঠনের ক্ষেত্রে, এবং ব্যবসায় ব্যবহারযোগ্য সকল সম্পদ এবং দায়কে মালিকের সম্পদ এবং দায় না ভেবে ব্যবসার সম্পদ এবং দায় ভাবতে হয়। তারপরে ব্যবসার মালিক কর্তৃক বিনিয়োগ এবং মুনাফার মাধ্যমে অর্জিত সম্পদের উপর মালিকের অধিকার বা দাবি থাকে। এখানে কেন মালিকের অধিকার বা দাবি থাকে? কারণ হচ্ছে ওই যে মালিক মূলধন তোমার দিয়েছে প্রথমে ব্যবসার শুরুতে যে মূলধনটা দেয় ওটা কিন্তু মালিকেরই মূলধন বা প্রারম্ভিক মূলধন বলা হয়ে থাকে। তো এই মূলধনের উপর মালিকের একটা দাবি থেকে থাকে। আচ্ছা, তো এই যে তোমার হিসাব বিজ্ঞানের ধারণা, তো আমাদের এই ধারণার সত্তার মধ্যে তোমার তিন ধরনের সত্তা থাকে। হ্যাঁ, তো এই উপরে যে আমরা আলোচনা দেখলাম এটার ভিত্তিতে আমরা সত্তাকে তিন ধরনের সত্তায় আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যবসায়িক সত্তা, মানে ব্যবসা অর্জিত মোট সম্পদ হচ্ছে ব্যবসায়িক সত্তা। ব্যবসায়িক সত্তা অর্থাৎ ব্যবসা পরিচালনা করে যে মুনাফাটা হয় সেটা হচ্ছে ব্যবসায় সম্পদ, মালিকের সম্পদ না। ঠিক আছে, আর মালিকানা সত্তা, মালিকানা সম্পদ মানে ব্যবসার মোট সম্পদের উপর মালিকের যে অধিকার সেটাকে মালিকানা সত্তা বলে। অর্থাৎ ব্যবসার যত অ্যাসেট থাকবে সেটার উপর মালিকের যতটুকু অধিকার থাকবে এটাকে মালিকানা সত্তা বলা হয়ে থাকে। আর দায় সত্তা, ব্যবসার মোট সম্পদের উপর পাওনাদার বা তৃতীয় পক্ষের যে অধিকার সেটাকে আমরা দায় বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ তোমার ব্যবসার মোট সম্পদের উপর পাওনাদার বা তৃতীয় পক্ষের অধিকারকে দায় বলা হয়। তো এই যে ব্যবসার সম্পদ এবং দায় এই দুইটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে মালিকানা সত্তা। কারণ দায় বাদ দিয়ে যতটুকু সম্পদ অবশিষ্ট থাকবে সেটার উপর কার অধিকার থাকবে? মালিক পক্ষের অধিকার থাকবে। তাই এটাকে আমরা কি বলে থাকি? মালিকানা সত্তা বলে থাকি। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হচ্ছে একটা লেনদেন যখন হবে তখন দুইটা সংশ্লিষ্ট পক্ষ থাকবে, একটা পক্ষ হবে ডেবিট আর একটা পক্ষ হবে ক্রেডিট। এবং দ্বৈত সত্তার মূল কথা হচ্ছে এখানে মোট সম্পদ, মোট দায় এবং মালিকানা সত্তা সমান হবে। অর্থাৎ এখানে তোমরা একটু থিওরিটিক্যাল নলেজ পাচ্ছ। এই যে হিসাব বিজ্ঞানের নীতিমালা এই চ্যাপ্টারে কোনটা কেন হয় সেটা বুঝবা, কোন নীতি অনুযায়ী হয় সেটা বুঝবা। যেমন মালিক এবং ব্যবসা, মালিক এবং ব্যবসা সত্তা দুটো অভিন্ন। এটা কোন সত্তা অনুযায়ী? ব্যবসায়িক সত্তা অনুযায়ী। এই যে সত্তা ধারণা অনুযায়ী বা ব্যবসায়িক সত্তা অনুযায়ী তোমার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান অভিন্ন। ব্যবসায়িক সত্তা, ব্যবসায়িক সত্তা, সত্তা কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে তোমার ব্যবসায়িক সত্তা, অর্থাৎ ব্যবসার অর্জিত মোট সম্পদ হচ্ছে ব্যবসায়িক সত্তা। মালিকানা সত্তা কি? ওই সম্পদের উপর মালিকের যতটুকু অধিকার আছে সেটাকে আমরা বলি মালিকানা সত্তা। আর দায় সত্তা কি? দায় সত্তা হচ্ছে তোমার সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবিটা থাকে সেটাকে আমরা দায় বলে থাকি। আর দ্বৈত সত্তা মানে কি? একটা লেনদেন যখন করা হয় তখন দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ সুবিধা দাতা আর একটা পক্ষ সুবিধা গ্রহীতা। অর্থাৎ একটা পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ ক্রেডিট হবে। এই যে ধারণাটা এটা দ্বৈত সত্তা ধারণা অনুযায়ী করা হয়। লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি পক্ষকে সম পরিমাণ টাকায় একসঙ্গে হিসাবভুক্ত করা হয় কোন ধারণা অনুযায়ী? দ্বৈত সত্তা ধারণা অনুযায়ী। আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ ও মোট দায় সমান হয় কোন ধারণা অনুযায়ী? দ্বৈত সত্তা ধারণা অনুযায়ী। এটা কিন্তু তোমার এমসিকিউতে এইভাবে আসবে যে তোমার মোট সম্পদ ও মোট দায় সমান হয় কোন ধারণা অনুযায়ী? থাকবে তোমার ব্যবসায়িক সত্তা, দ্বৈত সত্তা। কোনটা দিবা?
দ্বৈত সত্তা ধারণা অনুযায়ী। ঠিক আছে, এইভাবে তোমার এমসিকিউতে কোশ্চেন আসবে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা এখান থেকে কয়েকটা দুইটা লাইন দাগায় দিব, এটা মাস্ট তুমি পাবা, ইয়াতে পাবা, কোশ্চেনে পাবা। ঠিক আছে, এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী প্রতিষ্ঠান একবার প্রতিষ্ঠিত হলে যুগ যুগ ধরে চলতে থাকবে, এটা চলমান প্রতিষ্ঠান ধারণার মেইন কনসেপ্ট। হ্যাঁ, অর্থাৎ একটা ধরে নেওয়া হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের যখন জন্ম হয় এই ব্যবসা প্রতিষ্ঠানটা অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে, এটা কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এটা হচ্ছে ফার্স্ট এমসিকিউ আসবে। সকল আয় ব্যয়কে মূলধন জাতীয় মুনাফা জাতীয় নামক শ্রেণীতে বিভক্ত করা হয় কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। সকল সম্পদ ও দায়কে এক জাতীয় মনে না করে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি দায় এবং দীর্ঘ মেয়াদী দায় নামক শ্রেণীতে বিভক্ত করা হয়। বছর শেষে সম্পদসমূহ বিক্রয় এবং দায় মালিকানা সত্ত্বে পরিশোধ না করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। এই কোশ্চেনটা মাস্ট পাবা। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতিমালা অনুযায়ী? সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এই দুইটা পাবা, যে সকল আয় ব্যয়কে মূলধন জাতীয় মুনাফা জাতীয় নামক শ্রেণীতে বিভক্ত করা হয় কোন নীতিমালা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতিমালা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ঠিক আছে, তারপর অবচয় বা অবলোপন ধার্য করা হয় কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তাহলে এটা যদি আমরা একটু সামারি করি, সেটা হচ্ছে তোমার আয় ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয়, মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীতে ভাগ, মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীতে বিভক্ত করা হয়, জাতীয় শ্রেণীতে বিভক্ত করা হয় কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। দ্বিতীয়টা কোনটা? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় এই ধারণা অনুযায়ী। তারপরে হচ্ছে তোমার অবচয় এবং অবলোপন, অবচয় বা অবলোপন ধার্য করা হয়, অবচয় বা অবলোপন ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। বোঝা গেছে? ক্লিয়ার? এখান থেকে এই যে তিনটা 3 স্টার দিয়ে দিলাম, এখান থেকে কোশ্চেন পাবা, লিখে নাও। ঠিক আছে, তারপর হচ্ছে হিসাবকাল ধারণা। হিসাবকাল হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা বিভিন্ন আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি, সাধারণত 1 বছর ধরে কোনো প্রতিষ্ঠানে, তারপর হচ্ছে 6 মাস ধরে কোনো প্রতিষ্ঠানে। এই যে হিসাবকাল ধারণা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের আয়ুষ্কাল হিসাব করা হয়। এই যে প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালটা, অনন্ত আয়ুষ্কালটা আমরা যখন ছোট ছোট অংশে বিভক্ত করি তখন সেটাকে আমরা হিসাবকাল ধারণা বলি। সাধারণত 6 মাস এবং 1 বছর সময়কে হিসাবকাল ধরা হয়। তো এখানে কি করা হয়? কোনো নির্দিষ্ট হিসাবকালের প্রকৃত আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণের জন্য হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা দেওয়া হয়। সমন্বয় দাখিলা দেওয়া হয় কোন নীতি অনুযায়ী? হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী। সমন্বয় দাখিলা দেওয়া হয় কোন নীতি অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। লাভ, কোনো নির্দিষ্ট হিসাবকালের মুনাফা জাতীয় আয় ব্যয়সমূহ বিশদায় বিবরণীতে দেখিয়ে তোমার লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। হ্যাঁ, হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। নামিক হিসাবগুলোতে সংশ্লিষ্ট হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সমাপনী দাখিলার মাধ্যমে সমাপ্ত বা বন্ধ করা হয়। এটাও ইম্পর্টেন্ট। সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় কোন ধারণা অনুযায়ী বা কোন নীতি অনুযায়ী? সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় এবং সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় হিসাবকাল ধারণা অনুযায়ী। তো এখানে সমন্বয় ও সমাপনী দুটাই দন্তস্ব। হ্যাঁ, সমন্বয় ও সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় হিসাবকাল ধারণা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো আর্থিক মূল্যের একক, এগুলো কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 এভাবে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু হিসাব বিজ্ঞানের নীতিমালা। আর্থিক মূল্যের একক ধারণা নীতিমালা অনুযায়ী মানে আমার প্রত্যেকটা হিসাব অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। এই যে এ ধরনের নির্দেশনা হলো যে ঘটনাগুলো অর্থের মূল্যে পরিমাপ করা যায় শুধুমাত্র সেগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। যেগুলো অর্থের মূল্যে পরিমাপ করতে পারবো শুধুমাত্র সেগুলোকেই আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারবো। হ্যাঁ, যেমন পানিকে তুমি অর্থের মূল্যে পরিমাপ করতে পারবা? হ্যাঁ, পারবা না। শুধু যদি পানির বিল দাও তাহলে ওটা অর্থের মূল্যে পরিমাপ করতে পারবা যে 1 মাসে পানির বিল এত টাকা। হ্যাঁ, তো এখানে অর্থের মূল্যে পরিমাপ করা যায় সেই হিসাবগুলো শুধুমাত্র কাউন্ট করা হবে আর্থিক মূল্যের ধারণা একক অনুযায়ী। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। ক্রয় মূল্য, বৈদেশিক মূল্য ধারণা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নীতি। এই ধারণার নির্দেশনা হলো স্থায়ী সম্পদগুলোকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। স্থায়ী সম্পদগুলোকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না।
বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না, ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। এটা কোন ধারণা অনুযায়ী? ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য ধারণা অনুযায়ী। মিলকরণ, আয় ব্যয় সংযোগ ধারণা। এই মিলকরণ হচ্ছে আয় এবং ব্যয়, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় তোমার মিল করতে হবে, অর্থাৎ সমন্বয় করতে হবে। সমন্বয় করে উপস্থাপন করে নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো এই নীতি অনুযায়ী কি করা হয়? আমার যে আয় অর্জিত হয়েছে সেটার সাথে খরচকে আমি মিল করে তোমার আর্থিক অবস্থার বিবরণী না, বিশদ বিবরণী প্রস্তুত করব। ঠিক আছে, তো এটা হচ্ছে মিলকরণ বিবরণী। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোর পাশে আমি সবসময় 3 স্টার দিয়ে দিব এবং লাস্টে আর একটা রিভিউ দিয়ে দিব যে কোনটা কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে যেমন চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী 3 স্টার দিয়েছি। তারপরে হচ্ছে তোমার ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য ধারণা, এটার পাশে 3 স্টার দেওয়া আছে। তো যেটা যেটা আমি দাগায় দিব ওইটা তুমি আবার কভার করবা। ওকে, বকেয়া ভিত্তিক ধারণা, এটাও খুব ইম্পর্টেন্ট। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় তোমার কোন নীতি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আর বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী তোমার কি প্রস্তুত করা হয়? বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী তোমার বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। এখানে বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী তোমার বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়, এটা মাথায় রাখবা। বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী, আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, এটা মাথায় রেখো। হ্যাঁ, এই ধারণার নির্দেশনা হলো কোনো খরচ পরিশোধ না হলেও তা হিসাবভুক্ত করতে হবে। পরিশোধ না হলেও মানে কি? বকেয়া মানে কি? যেটা আমি পরিশোধ করিনি বা দেইনি, বাকি আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বকেয়া ভিত্তিক ধারণার মেইন কথা, যে যেটা পরিশোধ করা হয়নি সেটা তোমার অন্তর্ভুক্ত করতে হবে। প্রদত্ত খরচের সাথে বকেয়া খরচ, প্রাপ্ত আয়ের সাথে প্রাপ্য আয় যোগ করা হয় তোমার এই বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী। হ্যাঁ, আর অগ্রিম আয় এবং ব্যয়কে সংশ্লিষ্ট হিসাব খাত থেকে বাদ দেওয়া হয় এই বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল বকেয়া ভিত্তিক ধারণা। এখন আমরা হচ্ছে প্রথাগুলো দেখব। এই পর্যন্ত আমরা যা দেখলাম সব হচ্ছে ধারণা। তো ধারণার মধ্যে কি কি ধারণা আছে? বকেয়া ভিত্তিক ধারণা আছে, চলমান প্রতিষ্ঠান ধারণা আছে, তারপর হচ্ছে ঐতিহাসিক মূল্য ধারণা আছে। তো টোটাল ধারণা আমার কয়টা? 7টা। হ্যাঁ, এখন 8টা। এখন আমরা দেখব হিসাব সংক্রান্ত প্রথাগুলো কি কি। তো হিসাব সংক্রান্ত প্রথায় তোমার মেইনলি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রক্ষণশীলতা প্রথা। হ্যাঁ, তো হিসাব রক্ষণ প্রথা মূলত কি? হিসাব রক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ব্যবহারিক ক্ষেত্রে বা প্রায়োগিক ক্ষেত্রে প্রচলিত রীতিস্বরূপ যে নিয়মকানুন মানা হয় সেগুলোকে হিসাব সংক্রান্ত প্রথা বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা প্রাচীনকাল থেকে তোমার যে হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করা হয়েছে, কিছু কিছু জিনিস আমরা সবসময় মেনটেন করে চলি বা আমরা মানি। ঠিক আছে, তো সেটাই হচ্ছে রক্ষণশীলতা প্রথা। এটার মধ্যে অন্যতম রক্ষণশীলতা প্রথা আছে, তারপরে সামঞ্জস্যতা প্রথা আছে, বস্তুনিষ্ঠার প্রথা আছে, পূর্ণ প্রকাশ প্রথা আছে। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে রক্ষণশীলতা প্রথা। রক্ষণশীলতা প্রথা মানে কি? ওই যে তোমার একটা কথা আছে না যে পসেসিভনেস, মানে ধরো তোমার খুবই একটা জিনিস প্রিয়, হ্যাঁ, তো বা তুমি ধরো হচ্ছে কিপটা ধরনের, তো তুমি খরচ করতে পছন্দ করো না, তো তুমি কি করবা? একদম মানে যেগুলো তোমার ইম্পর্টেন্ট সেগুলো ছাড়া তুমি খরচ করবা না। হ্যাঁ, তেমনিভাবে রক্ষণশীলতা প্রথা অনুযায়ী তোমার সম্ভাব্য ক্ষতি অতি ক্ষুদ্র হলেও হিসাবভুক্ত করতে হবে। অর্থাৎ আমার যা ক্ষতি হয়েছে, হ্যাঁ, আমার যা ক্ষতি হয়েছে সেটা অতি ক্ষুদ্র হলেও আমার হিসাবভুক্ত করতে হবে, এবং ক্ষতি এখনো হয়নি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এমন হলেও আমার হিসাবভুক্ত করতে হবে। হ্যাঁ, যেমন আমাকে কেউ টাকা দিবে না, এটা হচ্ছে অনাদায়ী পাওনা, তাই আমরা অনাদায়ী পাওনা কিন্তু হিসাবভুক্ত করি। এটা কোন প্রথা অনুযায়ী? রক্ষণশীলতা প্রথা অনুযায়ী। হ্যাঁ, এবং সম্ভাব্য আয় অর্জন হলেও বা উজ্জ্বল হলেও হিসাবভুক্ত করা যাবে না। মানে আমি একজনের কাছ থেকে টাকা পাবো, প্রাপ্য আয়, হ্যাঁ, মানে আমার বন্ধুকে আমি টাকা ধার দিয়েছি, তার কাছে আমি পাবো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, ক্যাশ ঢুকছে, ততক্ষণ পর্যন্ত ওটা আমি অন্তর্ভুক্ত করব না। হ্যাঁ, এটা কোন প্রথা অনুযায়ী? রক্ষণশীলতা প্রথা অনুযায়ী। এই যে সম্ভাব্য আয় উজ্জ্বল হলেও হিসাবভুক্ত করা যাবে না, এই নীতি অনুযায়ী সমাপনী, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন পাবা। এই নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটিকে হিসাবে দেখানো হয়। কারণ কি? আমার এখানে কি বলা আছে যে সম্ভাব্য ক্ষতি ক্ষুদ্র হলেও হিসাবভুক্ত করতে হবে। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই মূল্যটা আমার কম সেটা আমার হিসাবে দেখানো হয়
কোন প্রথা অনুযায়ী? রক্ষণশীলতা প্রথা অনুযায়ী। এই নীতির উপর ভিত্তি করে এই যে দেখো কুঋণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, বাজার মূল্য হ্রাস ইত্যাদি সম্ভাব্য ক্ষতিগুলোকে দেখা হয়। তো এটা সব থেকে ইম্পর্টেন্ট লাইন কোনটা? যে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা আমরা দেখাই না সবসময় আর্থিক অবস্থার বিবরণীতে, এটা কোন নীতি অনুযায়ী দেখায়? রক্ষণশীলতা প্রথা অনুযায়ী দেখায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে সামঞ্জস্যতার প্রথা। সামঞ্জস্যতার প্রথা হচ্ছে তোমার যে পদ্ধতিতে হিসাব রক্ষণ প্রক্রিয়া আর্থিক বিবরণী প্রস্তুত করা হচ্ছিল বর্তমানকালে একই পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ বিগত বছরগুলোতে আমি যে পদ্ধতি অনুসরণ করেছি এখনো আমার সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। হ্যাঁ, এবং অবচয় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতির মধ্যে যে পদ্ধতি পূর্ববর্তী হিসাবকালে ব্যবহার করা হয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, মাথা না রাখলেও চলবে। বস্তুনিষ্ঠার প্রথা। এ ধারণার নির্দেশনা হচ্ছে তোমার সংশ্লিষ্ট তথ্যাবলীর আপেক্ষিক গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা বিবেচনা করে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এটা একটু তোমার কঠিন শোনাতে পারে। বস্তুনিষ্ঠার প্রথা হচ্ছে, বস্তুনিষ্ঠার প্রথার মেইন ধারণা হচ্ছে যে ব্যবসার সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো থাকে সেটার গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা বিবেচনা করে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এবং বস্তুনিষ্ঠার প্রথার ক্ষেত্রে তোমার মূলত হিসাব রক্ষণের জ্ঞানের তোমার প্রয়োজন হয়। তারপরে হচ্ছে পূর্ণ প্রকাশ প্রথা। হ্যাঁ, এই ধারণার এটা খুব ইম্পর্টেন্ট, পূর্ণ প্রকাশ প্রথা। পূর্ণ প্রকাশ প্রথা, এখানে বলা হয়েছে এই প্রথা অনুযায়ী যে আমার সবসময় তথ্য সঠিক এবং নির্ভরযোগ্য হতে হবে এবং সেটা সকলের নিকট প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি একটা হিসাব প্রস্তুত করে আমি নিজের কাছে রেখে দিতে পারি না। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ প্রথা অনুযায়ী। আর্থিক বিবরণী যাতে সকলের নিকট সহজে বোধগম্য হয় তার জন্য প্রয়োজনীয় গণনা কার্য নোট সংযোজন করতে হবে। এই যে নোট ও টিকা ব্যবহার করা হয়, আমরা নিচে যে আলাদা করে হিসাব দিয়ে দেখাই দিই বা হিসাব করে দেখাই দিই, এটা পূর্ণ প্রকাশ প্রথা অনুযায়ী তোমার দেখানো হয়। আচ্ছা, এখানে তোমার হিসাব সংক্রান্ত ধারণা এবং হিসাব সংক্রান্ত প্রথার মধ্যে পার্থক্য দেওয়া আছে। মানে ধারণা এবং প্রথার মধ্যে পার্থক্য কি? ধারণার হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি আছে আর প্রথার আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। মানে কিছু কিছু দেশ এটা তোমার ফলো করে, কিছু কিছু দেশ করে না। এই তোমার ধারণাগুলো স্থিতিশীল হওয়ায় সহজেই পরিবর্তন করা যায় না, এটা চাইলেই পরিবর্তন করা যায় না। কিন্তু হিসাব সংক্রান্ত প্রথার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে প্রথার পরিবর্তন করা যায়। হিসাব সংক্রান্ত ধারণা যুক্তি নির্ভর হয় আর হিসাব সংক্রান্ত প্রথা যুক্তি নির্ভর হয় না। ধারণার উপর ভিত্তি করে হিসাব সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় আর তোমার প্রথার উপর ভিত্তি করে হিসাব সংক্রান্ত আইন প্রণয়ন করা সম্ভব হয় না। ধারণার ব্যাখ্যা বিশ্বের সর্বত্র একই রকম, মানে সব জায়গায় একই রকম, আর প্রথা ব্যাখ্যা দেশভেদে ভিন্ন রকম, মানে এক এক দেশ এক একটা ফলো করে। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারছি হিসাব সংক্রান্ত ধারণাটা তোমার আন্তর্জাতিক স্বীকৃতিমালা অনুযায়ী তোমার প্রণয়ন করা হয়েছে। ঠিক আছে, এখন উপযুক্ত আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালা কিভাবে প্রয়োগ করা হয়েছে সেটা তুমি এখন আমরা দেখব যে ব্যবসায়িক সত্তা ধারণার প্রয়োগ। হ্যাঁ, তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে হিসাবকালের শেষে মূলধনের পরিমাণ তোমার মালিকানা সত্ত্ব দাঁড়ায় 3,23,100 টাকা, আবার দায় দাঁড়ায় 1,55,000 টাকা এবং মালিকানা সত্ত্ব দায় মিলে টোটাল 4,78,100 টাকা হয় এবং মোট সম্পদ কত? 4,78,100 টাকা। সত্তা ধারণা অনুযায়ী দায় মালিকানা সত্ত্ব সমান হবে এবং দায় ও মালিকানা সত্ত্ব মিলে যে টাকাটা আসবে সেটা সম্পদের সমান হবে। হ্যাঁ, তো অর্থাৎ এই যে A = L + ওই 4,78,100 সমান সমান 1,55,000 যোগ 3,23,100, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ মোট দায় ও মালিকানা সত্ত্বের সমান হবে L + ওই। এটাই হচ্ছে সত্তা ধারণার প্রয়োগ। হ্যাঁ, এই নীতি অনুযায়ী এই সত্তা ধারণা প্রয়োগটা A = L + ওইতে প্রয়োগ করা হয়। দ্বৈত সত্তার ধারণা প্রয়োগ, এই যে তোমার আমরা রেওয়া মিল প্রস্তুত করি, খতিয়ান প্রস্তুত করি, কিভাবে প্রস্তুত করি? তোমার ডেবিট ক্রেডিট আলাদা করে প্রস্তুত করি না? এই যে ডেবিট ক্রেডিট আলাদা করে প্রস্তুত করি, এটা হচ্ছে দ্বৈত সত্তার ধারণা প্রয়োগের মাধ্যমে আমরা করে থাকি। চলমান প্রতিষ্ঠান ধারণা প্রয়োগ, এই যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী তোমার এই যে দেখো এই অনুযায়ী তোমার মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীতে বিভক্ত করা হয় এবং বিশদয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় এই ধারণা প্রয়োগ করে। হিসাবকাল ধারণা অনুযায়ী আমরা কিন্তু দেখবা তোমার তারিখ দেওয়া থাকে যে 31 ডিসেম্বর 2000 এত। হ্যাঁ, অর্থাৎ আমরা 1 বছরের বা 6 মাসের আমরা হিসাব করে থাকি। যখন আর্থিক বিবরণী তোমরা করবা তখন দেখবা হয় জুন দেওয়া আছে
না হয় ডিসেম্বর দেওয়া আছে। হ্যাঁ, এটা কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী এই জিনিসটা করা হয়। তারপর হচ্ছে মিলকরণ ধারণার প্রয়োগ। আমরা যখন খরচ উপস্থাপন করি তখন কিন্তু খরচ উপস্থাপন করে আমরা কিন্তু আয়ও বের করি। আগে আয় বের করি, তারপর খরচ বাদ দিয়ে তারপর হচ্ছে আমরা নেট মুনাফা বের করি। তো এই যে আগে তোমার আয় বের করি, তারপর প্রকৃত খরচ বাদ দিই, এটা মূলত মিলকরণ ধারণার প্রয়োগ করে আমরা করে থাকি। তারপরে বকেয়া ভিত্তিক ধারণার প্রয়োগ। বকেয়া ভিত্তিক ধারণার প্রয়োগ হচ্ছে আমরা সব বকেয়াগুলো কিন্তু যোগ দিই, তোমার বিশদায় বিবরণীতে আমরা কিন্তু সব বকেয়াগুলো যোগ দিই। হ্যাঁ, সকল বকেয়া যোগ দিই এবং অগ্রিম বিয়োগ দিই। সকল বকেয়া যোগ দিই এবং অগ্রিম বিয়োগ দিই, এটা বকেয়া ভিত্তিক ধারণার প্রয়োগের জন্য। আমরা বিশদায় বিবরণীতে কিন্তু সকল ধরনের বকেয়া যোগ দিই এবং সকল ধরনের অগ্রিম বিয়োগ দিই। এটা কোন ধারণা অনুযায়ী? বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী। তারপরে ক্রয় মূল্য এবং ঐতিহাসিক মূল্য ধারণা কোথায় আমরা প্রয়োগ করি? ধরো একজন একটা দালান কোঠার বাজার মূল্য 2 লক্ষ টাকা এবং ক্রয় মূল্য 1,70,000 টাকা। তো ক্রয় মূল্য বৈদেশিক মূল্য ধারণা অনুযায়ী আমরা আর্থিক অবস্থার বিবরণীতে 1,70,000 টাকায় দেখাবো, বর্তমান বাজার মূল্য দেখাবো না। ঠিক আছে। তারপরে রক্ষণশীল প্রথা অনুযায়ী আমরা সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই কম মূল্যটা সেটা আমরা দেখাবো। হ্যাঁ, এবং তোমার সম্ভাব্য যে আয় সেটাও আমরা কাউন্ট করব না এবং সম্ভাব্য যে ক্ষতি সেটা আমরা সাথে সাথে কাউন্ট করব। সামঞ্জস্য প্রথা। সামঞ্জস্য প্রথা অনুযায়ী পূর্ববর্তী হিসাবকালে যে পদ্ধতিতে আমরা হিসাব প্রস্তুত করেছি, এই সামঞ্জস্য প্রথা ফলো করে আমরা পরবর্তীতেও একই স্টাইলে বা একই পদ্ধতি আমরা অনুসরণ করব। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা যে টিকা ব্যবহার করি এবং নোট ব্যবহার করি, টিকা ও নোট ব্যবহার করি, এটা পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয় এবং সকল তথ্য সবার কাছে প্রকাশ করি পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ঠিক আছে। তো এই গেল আমাদের টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তোমাদের যে কয়েকটা স্টার্ট দিয়ে দিয়েছি ওগুলো তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করবা। এখান থেকে কিন্তু তোমার অ্যাডমিশনেও কোশ্চেন থাকে। এখান থেকে তোমার অ্যাডমিশনে প্রায় সময় প্রশ্ন থেকে থাকে, মেইনলি তোমার চলমান প্রতিষ্ঠান ধারণা, বকেয়া ভিত্তিক ধারণা, তারপর হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রয় মূল্য নীতি। এইগুলো তোমার বারবার প্র্যাকটিস করবা এবং এখান থেকে জাস্ট তোমার এমসিকিউ বেসড তোমার কোশ্চেন আসবে, এখান থেকে কোনো সিকিউ কোশ্চেন আসবে না। তাই এই চ্যাপ্টারের কোনো সিকিউ ক্লাস তোমাদের দেওয়া হবে না, মানে এখান থেকে আসেই শুধুমাত্র এমসিকিউ। তো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী কনসেপ্ট ক্লাসে। আসসালামু আলাইকুম।